দরিদ্র এই পরিবারে সবাই মিলে অপেক্ষা করতে থাকে যে তার দাদা কখন মারা যাবে, কিন্তু বুড়োটা কোনোভাবে মরছিল না বলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় তারা তার দাদাকে মেরে ফেলবে। কিন্তু কেন তারা নিজের দাদাকেই মেরে ফেলতে চায়, এর পিছনেও রয়েছে অনেক বড় একটা ঘটনা। মুভির শেষটা আপনার এত ভালো লাগবে যা বলে বোঝানো সম্ভব নয়। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গল্প শুরু হয় তেলেঙ্গানার ছোট্ট একটা গ্রাম দেখিয়ে। সেখানে একজন ড্রাইভার পুকুর খনন করছিল, সেইটা লোকেরা দাঁড়িয়ে দেখছিল। তখনই ড্রাইভার লক্ষ্য করে সেই মাটির মধ্যে সোনার মতো কিছু দেখা যাচ্ছে, তাই সে মাটি সহ সেইখানেই সেটা লুকিয়ে রাখে যাতে কেউ বুঝতে না পারে। একটু পর সবাই চলে গেলে ড্রাইভার যখন সেইটা উঠায় দেখে সেইটা একটা সোনার মূর্তি। সেই মূর্তিটা বস্তার মধ্যে করে লুকিয়ে নিয়ে বাসায় আসে। সে এসেই তার মায়ের থেকে লকারের চাবি নেয় আর মূর্তিটা সেই লকারের ভিতরে রেখে দেয়। আর সে বাইরে এসে তার মাকে বলে বাসা খালি রেখে যেন কোথায় যেও না, নয়তো বাসায় চুরি হতে পারে। তার এই কথাগুলো শুনে তার মায়ের একটু সন্দেহ হয় যে সে এই কথাগুলো বলছে কেন, আর সে ওই বস্তার মধ্যে করে কি নিয়ে আসলো। ড্রাইভার ভাবছিল সে ওই মূর্তিটা বিক্রি করে তার ঋণটা পরিশোধ করবে, কিন্তু সে যখন রাতের বেলা বাসার বাহিরে যায় তখন তার মা সেই সিন্দুকটা খোলে আর তিনি সেইখানে সেই মূর্তিটা দেখতে পেয়ে তাকে প্রণাম করে। এবার সে ওই মূর্তিটাকে আবার সেই জায়গায় রেখে দেয়। আর তিনিও চাইছিল যে তাদের আর কোনো অভাব থাকবে না, তারা এই মূর্তিটা বিক্রি করে তাদের ঋণটা পরিশোধ করতে পারবে। পরের দিন সকালে গ্রামের একটা চায়ের দোকানে আমরা কিছু বৃদ্ধ লোককে দেখতে পাই। এই দাদাগুলোর মধ্যে আমরা একটা বয়স্ক দাদাকে দেখতে পাই যিনি আমাদের মেন চরিত্র, তো তাকে আমরা দাদা বলেই ডাকবো। দাদার বয়সের সাথে সাথে স্মৃতিশক্তি একটু কম হয়ে গিয়েছে, তাই সবকিছু আগের মতো আর মনে থাকে না। তিনি সকালবেলা ঘুম থেকে ওঠে এবং পুরো গ্রাম ঘুরে বেড়ায়। এরপরে এই দোকানে এসে চা খায় আর তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। সেদিন দোকানদার তাকে বলে, দাদা আপনি কিন্তু সামনের দিনে টাকা দেননি। দাদা বলে, ও বয়স হয়ে গিয়েছে রে, আমার মনে থাকে না, আমি তোকে দিয়ে দেব। দাদার একটা ছেলে রয়েছে, তার নাম হচ্ছে মাল্লিয়া। সে তার বউকে নিয়ে কৃষি জমি আবাদ করে। মাল্লিয়ার আবার একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে। ছেলে অটো চালায় আর মেয়েটা কলেজে পড়ে। এদিকে মাল্লিয়ার এবার অনেক ভালো ফসল হয়েছে, তাই সে ভাবে তার ফসলগুলো উঠিয়ে তার ঋণগুলো পরিশোধ করবে, কারণ সে গ্রামের অধিকাংশ লোকের থেকে অনেক ঋণ করে ফেলেছে। আর সেই ঋণের টাকা নেওয়ার জন্য প্রতিদিন তার বাসায় মানুষেরা ভিড় জমায়। সেদিন সে সবার সামনে বলে এবারের ফসল উঠিয়ে সে সবার দেনা পাওনা পরিশোধ করবে। সে গ্রামের মানুষের কাছে এত পরিমাণ ঋণ করেছিল যে তার সকল ফসল বিক্রি করে দিলেও তার ঋণটা পরিশোধ হবে না। সেখানে গ্রামের সবাই মিলে ফয়সালা করে এবার তাকে ফসল উঠিয়ে কমসে কম 80% তাকে ঋণ পরিশোধ করতে হবে। যদি না করে তাহলে তাকে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে। তো সে গ্রামবাসীর এই কথাগুলো শুনে পড়ে যায় মহা বিপদে। এখন তাকে যে করেই হোক সেই ফসলগুলো উঠিয়ে তাকে ঋণটা পরিশোধ করতে হবে। সে বাধ্য হয়ে সেই কথাগুলো মেনে নেয় আর সেইখান থেকে চলে আসে। রাতের বেলা তারা পরিবারের সবাই মিলে বসে খাবার খাচ্ছিল। তখন মাল্লিয়ার ছেলে তাকে বলে, বাবা এবার আমাকে একটা নতুন অটো কিনে দিতে হবে, কারণ আমার অটো অনেক পুরনো হয়ে গিয়েছে। তখন পাশে থাকা তার মেয়েও বলে, বাবা আমারও শহরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, আমাকে শহরে গিয়ে কলেজে ভর্তি হতে হবে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু মাল্লিয়া ভাবতে থাকে যে তার ঋণ পরিশোধ করার পর তার কাছে 1 টাকাও থাকবে না। সে বাচ্চাদের সামনে তার দুঃখটা প্রকাশ করে না, চুপচাপ খাবার খেতে থাকে আর শুধু ভাবতে থাকে যে আমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব। পরের দিন সকালবেলা আমরা দেখি সেই ড্রাইভারের মায়ের মৃত্যু হয়েছে। সেই ড্রাইভার তখন তার মায়ের অন্তিম সংস্কার করে এবং ঘরে ফিরে তার বাবাকে বলে, বাবা আমি যে একটা মূর্তি এনেছিলাম সেই মূর্তিটা মা কোথায় রেখেছে। তখন তার বাবা বলে, তোর মা সেই মূর্তিটা বাসায় থাকাতে অমঙ্গল হবে বলে সে ওই মূর্তিটা নিয়ে গিয়ে একটা পুকুরে ফেলে দিয়েছে, কিন্তু কোন পুকুরে ফেলে দিয়েছে সেইটা আমি জানি না। ড্রাইভার বলে, আমাকে সেই মূর্তিটা খুঁজে বের করতেই হবে, কারণ ওই মূর্তি বিক্রি করলে আমার জীবনটা পরিবর্তন হবে। কিছুদিন পর মাল্লিয়া যে ফসলগুলো লাগিয়েছিল তারা জমি থেকে তাদের তুলাগুলো উঠিয়ে নেয় এবং সেই তুলাগুলো বিক্রি করার জন্য একটা ট্রাক্টরে করে বাজারের দিকে যেতে থাকে। কিন্তু একটু দূরে যেতে দেখে শ্রমিকরা আজকে রাস্তায় নেমে হরতাল পালন করছে, তাই সে তার তুলোগুলো বাজারে নিয়ে যেতে পারে না। বাধ্য হয়ে সে সেদিন সেইখানে অবস্থান নেয়। দুপুরবেলা রাজু তার বাবার জন্য খাবার নিয়ে আসে আর তার বাবাকে বলে, আমি এইখানে আছি, তুমি বাসায় গিয়ে আরাম করো। তার বাবা প্রথমে বাসায় যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, তারপরও তার ছেলের ওপর ভরসা করে সেইখান থেকে বাসায় যায়। এদিকে রাজু সেই ট্রাক্টরটা সেইখানে ফেলে রেখে তার বন্ধুর সাথে মাল খেতে বারে আসে। সেইখানে অনেক মাল টাল খেয়ে টাল্লি হয়ে পড়ে থাকে আর এদিকে বিজলি চমকাতে শুরু করে। তাই ওইদিকে বাসায় মাল্লিয়া অনেক টেনশন করতে থাকে, কারণ সেই তুলোগুলো ভিজে গেলে সে আর সেই তুলোগুলো বিক্রি করতে পারবে না। এই ভেবে সে ওই রাতেই ভিজতে ভিজতে মার্কেটের দিকে যেতে থাকে। মার্কেটে যখন সে পৌঁছায় দেখে তার সবগুলো তুলো ভিজে একদম শেষ হয়ে গিয়েছে। এখন এসবের আর কোনো মূল্য নেই, তার সমস্ত কষ্ট বৃথা হয়ে গেল। মাল্লিয়া সেইখানে তার ছেলেকেও দেখতে পায়, কিন্তু সে আস্তে আস্তে অনেকটাই দেরি করে ফেলেছিল। এসব ভাবতে ভাবতে মাল্লিয়া তার জমিতে চলে আসে এবং সে নিজে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে গ্রামের একটা লোক আসে এবং সে তাকে বাঁচিয়ে নেয়। সিন কাট হলে আমরা দেখি মাল্লিয়াকে হসপিটালে ভর্তি করানো হয়েছে।
হয়েছে। তার পরিবারের সবাই মিলে এসে সেইখানে কান্না করছে। এবার সেইখান থেকে বাসায় ফিরে রাতে মাল্লিয়া তার বউকে বলছিল যে এই পরিবারে এখন আমার থেকে টাকার বেশি প্রয়োজন। যদি আমি মারা যাই তাহলে সরকার থেকে কৃষি নিধিতে আমার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, যেই টাকাটা পেলে তুমি আমাদের ঋণটা পরিশোধ করতে পারবে। আন্টি এসব শুনে বলে তাহলে আমরা সবাই মিলে একসাথে মারা যাই, আমরা আবার বেঁচে থেকে কি করব? দুজনেই এখন অনেক টেনশন করতে থাকে। ঋণ পরিশোধ করার মতো তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তখনই আন্টি বাহিরে জানালা দিয়ে দাদার আওয়াজ শুনতে পায়। তিনি নিজের সাথে একা একা কথা বলছিল। আন্টি তাকে জানালা দিয়ে দেখতে থাকে আর মাল্লিয়াকে বলে তোমার বাবা যদি মারা যায় তাহলেও তো আমরা সরকার থেকে টাকা পাবো, তার বয়স হয়ে গিয়েছে, তিনি তো এমনিতেই মারা যাবে। মাল্লিয়ার টাকাটা এত দরকার ছিল যে সেও এই কথাতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে মাল্লিয়া তার বাবাকে জমির কাছে নিয়ে আসে আর সেই জমিগুলো দেখিয়ে বলে আমি এই জমিগুলোর জন্য অনেকটা লোনে জড়িয়ে আছি, এখন আমি যদি মারা যাই তাহলে আমার পরিবার সরকার থেকে 5 লক্ষ টাকা পাবে। এটা শুনে দাদা বলে তুমি কেন মরতে যাবে, আমার বয়স হয়ে গিয়েছে, মরলে তো আমাকে মরা দরকার, আমি মরে গেলে তাও তোমরা টাকা পাবে, আর তাছাড়া আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। এইসব শুনে মাল্লিয়া মনে মনে ভাবতে থাকে আমিও তো এটাই চাইছিলাম। সে এবার এসে তার ওয়াইফকে সবকিছু খুলে বলে যে তার বাবা মরার জন্য রাজি হয়েছে। শ্বশুরের মৃত্যুর কথা শুনে আন্টি তার গহনাগুলো খুলে তাকে দেয় আর তাকে বলে এই গহনাগুলো বন্ধক রেখে তার জন্য ভালো মন্দ কিছু খাওয়ার ব্যবস্থা করো, তিনি আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না, তাই তাকে ভালো মতে সেবা করতে হবে। এবার আন্টি আর কাকু মিলে দাদাজির সেবা করা শুরু করে দেয়। তারা দাদার জন্য নতুন কাপড় কিনে আনে এবং সেগুলো পরতে বলে। শুধু তাই নয়, বাসায় তিনি যেই খাবারটা পছন্দ করে সেই খাবারটা রান্না করা হয়। মাল্লিয়া দাদাকে নিয়ে এখানে ওইখানে থেকে ঘুরে বেড়ে আসে। তাকে এমন সেবা করা দেখে মাল্লিয়ার ছেলে রাজু অনেক রাগ হয়। সে বলে আমাদের ঘরে খাবার পর্যন্ত নেই আর এই বুড়োকে এভাবে সেবা করছো। ওদিকে আমাদের সেই ড্রাইভারকে দেখানো হয় সে গ্রামের প্রধানের কাছে এসেছে এবং গ্রামের প্রধানকে বলছিল মৃত্যুর আগে আমার মা আমাকে তার শেষ ইচ্ছা বলে গিয়েছিল। আমার মা আসলে এই গ্রামের সবগুলো পুকুর সাফ করতে চেয়েছিল আর তার মৃত্যুর পর আমি তার সেই শেষ ইচ্ছাটি পূরণ করতে চাচ্ছি, তাই আমাকে আপনি গ্রামের সবগুলো পুকুর সাফ করার অনুমতি দিন। প্রধান বলে কিন্তু এর জন্য আমরা তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। ড্রাইভার বলে আমার কোনো সহযোগিতার দরকার নেই, আপনি শুধু আমাকে অনুমতি দিন, এতেই হবে। এবার তাকে অনুমতি দেওয়া হলে সে অনেক খুশি হয়ে যায়, কারণ এবার এসবের জন্য কেউ তাকে সন্দেহ করবে না আর তার যে সোনার মূর্তিটা হারিয়েছিল সেটাও সে খুঁজে পাবে। এদিকে আমরা রাজুকে দেখতে পাই সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে অটোতে করে ঘুরছিল। কিছুদিন আগেই সে মেয়েটাকে আই লাভ ইউ বলেছিল কিন্তু সে এখনো জবাব দেয়নি, কিন্তু মেয়েটা তার সাথে ঘরে ফিরে এখানে ওইখানে যায়, তার সাথে সময় কাটায় আর রাজু তাকে অনেক জিনিসপত্র গিফট করতে থাকে। এদিকে আমরা কলেজে রাজুর বোনকে দেখতে পাই, সেও পড়াশোনা করতে থাকে আর তার কলেজের একটা শিক্ষক রয়েছে, তিনি আবার রাজুর বোনকে পছন্দ করে আর তিনি যে তাকে পছন্দ করে সেটা রাজুর বোনও জানে, কিন্তু সে অতটা পাত্তা দেয় না কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেকটাই দুর্বল। সে ভাবতে থাকে ভালোবাসার জন্য এটা আসলে সঠিক সময় নয়, আমাকে পড়াশোনা করতে হবে, ভালো মানুষ হতে হবে, তারপর একটা চাকরি পেতে হবে, তারপরে গিয়ে ভালোবাসা, বিয়ে শাদী, অন্য কিছু। এদিকে মাল্লিয়ারা তার বাবার অনেক দিন ধরেই সেবা করতে থাকে। তারা প্রতিদিনই ভাবতে থাকে আজ হয়তো বাবা বাহিরে গিয়ে মারা যাবে আর এই আশায় তারা বসে থাকে। আর একটা সময় দেখে তার বাবা এখানে আর নেই, তাহলে কোথায় গেল, সে হয়তো বা মারা গিয়েছে। এই ভেবে সে বাসা থেকে বেরিয়ে পড়ে তার বাবাকে খোঁজার জন্য। খুঁজতে গিয়ে দেখতে পায় দাদু আসলে সকাল সকাল হালকা হওয়ার জন্য গিয়েছিল। এর কিছুদিন পর অনেক সকাল হয়ে যায়, তারপরে দাদা ঘুম থেকে উঠছিল না, তাই বাসার সবাই মনে করে হয়তোবা তিনি এবার মারা গিয়েছে, তাই সেইখানেই তারা কান্নাকাটি শুরু করে। তাদের কান্না দেখে পুরো গ্রাম এখানে ভিড় জমায়। তখন একটু পর দাদু জেগে ওঠে। এইটা দেখে সেখানকার সবাই তো অবাক হয়ে যায়। আসলে কাল রাতে দাদা বেশি মাল খেয়ে ফেলেছিল, এই কারণে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল। তো তাকে ওঠা দেখে গ্রামের সবাই সেখান থেকে চলে যায়। এবার মাল্লিয়া তার বউকে নিয়ে আবারও জমির দিকে যেতে থাকে। মাল্লিয়া আবারও টেনশন করতে থাকে যে এবার কি হবে, বাবা তো কোনোভাবেই মারা যাচ্ছে না আর ওদিকে গহনা বন্ধকের টাকাটাও তাদের শেষ হয়ে গিয়েছে। তাই মাল্লিয়া তার বাবাকে আবারও সেই জায়গাটায় নিয়ে আসে আর তাকে মনে করিয়ে দেওয়ার জন্য আবার সেই কথাগুলো বলে, কিন্তু দাদুর কোনো কিছুই মনে নেই। দাদু যে বলেছিল যে তুই কেন মরবি, মরার হলে আমি মরবো, এই কথাগুলো তার মনেই নেই। আসলে দাদুর বয়সের জন্য সে সবকিছুই অল্পতেই ভুলে যায়, তাই তার এই কথাটাও মনে নেই। আর মাল্লিয়ার সেই সাহসটাও নেই যে তার বাবাকে নিজের মুখে মরার কথা বলবে, তাই সে আবারও চুপচাপ সেখান থেকে চলে আসে। রাতের বেলা বাসায় এসে আন্টিকে তিনি সেই কথাগুলোই বলছিল। এসব দেখে আন্টি অনেক রেগে যায় এবং তারা এবার নিজের হাতে দাদাকে শেষ করার প্ল্যান করতে থাকে। তখনই পাশে থেকে তার ছেলে এবং তার মেয়ে তাদের এইসব কথাগুলো শুনে ফেলে আর পরিবারের এই অবস্থা দেখে তারাও দাদাকে মেরে ফেলার জন্য তার বাবা মার সাথে সহমত হয়। একদিকে দাদার পরিবার তাকে মেরে ফেলার জন্য প্ল্যান করছিল আর অন্যদিকে আমরা দাদাজিকে দেখতে পাই তিনি গ্রামের সেই পুকুরগুলোতে যায় যেই পুকুরে ড্রাইভার
ড্রাইভারের মা সেই মূর্তিটা ফেলে দিয়েছিল। দাদা সেই পুকুরের আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু কি সেই জিনিস আর কোথায় সেইটা লুকিয়ে রেখেছে সেইটা দাদার মনে নেই। এবার রাত হলে কাকু আর আন্টি মিলে মদের ভেতরে বিষ মিশায় আর সেইটা নিয়ে গিয়ে দাদাকে খেতে বলে, কিন্তু দাদা আর সেইটা খায় না, বলে আজ আমার মুড নেই, তাই আজ আমি এসব খাবো না। এদিকে আমরা সেই রাতেই মাল্লিয়ার ছেলেকে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ডের সাথে এখানে দেখা করতে এসেছে এবং সে তার গার্লফ্রেন্ডকে একটা চেন গিফট করে। চেনটা পেয়ে তো সে খুবই খুশি। ছেলেটা তাকে বলে তুমি আবার কবে দেখা করবে? তখন মেয়েটা বলে তুমি যেদিন আমাকে সোনার চেন গিফট করবে সেই দিন। ওদিকে মাল্লিয়ার খাওয়ার টাকা নেই আর এদিকে ছেলে সোনার চেন গিফট করছে। এদিকে আমরা মাল্লিয়ার মেয়েকে দেখতে পাই, সেও সেই শিক্ষকের সাথে এসে কথা বলছে। সে তাকে সোজা সাপটা কথা বলে যে তুমি আমাকে ভুলে যাও, আমার ফ্যামিলির যে অবস্থা আমি এসব কন্টিনিউ করতে পারবো না। তখন তার শিক্ষকও বলে আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। পরের দিন পাওনাদাররা আবারও মাল্লিয়ার বাসায় চলে আসে এবং তাকে বলতে থাকে তুমি আমাদের টাকা কবে ফেরত দেবে? এই মাসের মধ্যে যদি তুমি আমাদের টাকা না দিতে পারো তাহলে আমরা তোমার জমি নিয়ে নেব। তারা তাকে একটা কাগজে সাইন করতে বললে সে কাগজে সাইন করে আর সেখান থেকে চলে আসে। রাতের বেলা মাল্লিয়া এখানে তার বাবার সাথে বসে মাল খাচ্ছিল। তখন মাল্লিয়া তার বাবাকে বলে আমি তো টাকার জন্য মার্ডার করতে চাইছিলাম। এটা শুনে দাদা বলে তুমি পাওনাদারদের মেরে ফেলতে চেয়েছিলে, এটা খুবই খারাপ ভাবনা, এমনটা করো না, কারণ এটা করলে তুমি জেলে চলে যাবে। আসলে কিছুদিন আগে গ্রামের পুকুরে আমি একটা সোনার মূর্তি পেয়েছিলাম, কিন্তু সেই মূর্তিটা কোথায় রেখেছি সেটা আমার মনে নেই। যদি সেই মূর্তিটা আমরা পেয়ে যাই তাহলে আমাদের মুসিবত আর থাকবে না। এটা শুনে মাল্লিয়া খুশি হয়ে যায় আর ভাবতে থাকে যদি বাবার মনে পড়তো সেই মূর্তিটা কোথায় রেখেছে তাহলে আমার সব ঋণ পরিশোধ করা যেত। এদিকে মাল্লিয়ার ছেলে রাজু তার বন্ধুর সাথে বসে মাল খাচ্ছিল। সে মাল খেয়ে টাল্লি হয়ে তার বন্ধুকে সব সত্য কথাগুলো বলে দিচ্ছিল যে তারা পরিবারের সবাই মিলে প্ল্যান করে তার দাদাকে তারা মেরে ফেলতে চাচ্ছে। রাজু যখন এই কথাগুলো বলছিল তখন তার বন্ধু তার ফোন দিয়ে এই কথাগুলো ভিডিও করে নিচ্ছিল। সে ভিডিওটা ফেসবুকে আপলোড করলে সেটা চারিদিকে ভাইরাল হয়ে যায় আর একসময় গ্রামের সবাই এটা জানতে পেরে যায়। সে বাসায় আসতেই জানতে পারে তার দাদাকে নাকি সাপে কামড়িয়েছে, তাই তারা সবাই তাকে ধরে অটোতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যেতে থাকে। কিন্তু তখন সবার মনে একটাই প্রশ্ন ছিল যে তাদেরকে কি হাসপাতালে যাওয়া উচিত, কারণ তারাই তো চাচ্ছিল যে দাদা মারা যাক। কিন্তু তারপরও তারা এইসব ভাবতে ভাবতে তাকে হাসপাতালে নিয়ে আসে আর সময় মতো তার চিকিৎসা করার জন্য সে এইবারও বেঁচে যায়। কিন্তু ততক্ষণে এদিকে গ্রামের সবাই জেনে গেছে, সেই ভিডিওটা কম বেশি সবাই দেখে ফেলেছে এবং সবাই এখন জানতে পেরে গেছে যে তার পরিবার তার দাদাকে মেরে ফেলতে চায়। সেই ভিডিওটা একটা সময় মাল্লিয়ারাও দেখে ফেলে। ভিডিওটা দেখে রাজুর মা তাকে মারতে থাকে যে তুই এমনটা কেন করলি। এবার রাজু দৌড়ে তার সেই বন্ধুর কাছে আসে যার সাথে বসে সে রাতে মাল খেয়েছিল। সে এসেই তাকে মারা শুরু করে আর এখানে সে তাকে অনেক ধোলাই করে। কিন্তু তারপর এদিকে পুরো গ্রামে মাল্লিয়াদের বেজ্জতি হয়ে যায়। তারা কোনোভাবেই গ্রামবাসীকে মুখ দেখাতে পারছিল না। গ্রামের সবাই তাদেরকে এই কথাই জিজ্ঞাসা করছিল যে তারা এমনটা কেন করলো। এসবের জন্য তারা চিন্তা করে সব ছেড়ে ছুড়ে তারা শহরে গিয়ে বসবাস করবে। এবার তারা পরের দিন সবাই মিলে অটোতে করে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তখন পথের মধ্যে একটা মন্দিরে দর্শন করার জন্য নামলে এদিকে দাদার সেই কথা মনে পড়ে যায় যে তিনি সেই সোনার মূর্তিটা কোথায় রেখেছে। তাই তিনি সেইটা নেওয়ার জন্য সেই জায়গাটায় যায় যে এখানে দাদা মূর্তিটা লুকিয়ে রেখেছিল। মূর্তিটা নিয়ে দাদা ব্যাগের মধ্যে করে আনছিল, তখনই সামনে থেকে ড্রাইভার চলে আসে। ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার হাতের মধ্যে এটা কি নিয়েছো? তখন দাদা বলে আমরা সবাই গ্রাম থেকে শহরে যাচ্ছি না, এজন্য সেই স্মৃতি হিসাবে এটার মধ্যে নারকেল নিয়েছি। এইটা শুনে ড্রাইভার আর তাকে কিছু বলে না, যেতে দেয়। এবার দাদা রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই সেইখানে মাল্লিয়ারা অটো নিয়ে চলে আসে আর দাদা অটোর ভিতরে বসে সেই মূর্তিটা সবাইকে দেখায়। সেই মূর্তিটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। সিন এখানেই কাট হয়ে কয়েকদিন পর দেখানো হয় যে এখানে আমরা দেখি মাল্লিয়া জমিতে এসে বসে আছে আর এখন সে তার সব ঋণ শোধ করে ফেলেছে। আসলে তারা ওই মূর্তি নিয়ে সরকারকে জমা দিয়েছিল আর সরকার তাদেরকে উপহার স্বরূপ অনেকগুলো টাকা দিয়েছিল। সেই টাকা দিয়ে মাল্লিয়া তার ঋণ পরিশোধ করেছে আর শহরে তার ছেলের জন্য একটা গাড়িও কিনে দিয়েছে। ওদিকে মাল্লিয়ার মেয়ের সরকারি একটা চাকরিও হয়েছে আর পরিবারের সবাইকে নিয়ে মাল্লিয়া এখন অনেক খুশি আছে। দাদাকে আর শহরে যেতে হয়নি, তিনি এখন তার নিজের গ্রামে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। আর এইসব দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওতে লাইক করে কমেন্টে বলুন মুভির গল্পটা আপনার কেমন লেগেছে। আর এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে, তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।